নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব প্রবল ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে গেলেন কমপক্ষে 10 থেকে 12 জন যাত্রী। মৃত্যু হয়েছে 5 জন যাত্রীর। সাপ্তাহিক কাজের প্রথম দিনে ভয়ানক দুর্ঘটনার সাক্ষী মুম্বাই। মেঘালয়ের শিলংয়ে মধুচন্দ্রিমায় গিয়ে যুবক খুনের ঘটনায় কিনারা। স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার নববিবাহিতা স্ত্রী। খুনের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার আরও 3। নরেন্দ্র মোদীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পাল্টা চিঠি। মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছিলেন মোদী। পেনাল্টিতে স্পেনকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। 40-এ এসেই নতুন যৌবনের পাঠ শেখালেন রোনাল্ডো। ছত্তিশগড়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই চলছে মাওবাদী বিরোধী অভিযান। ইতিমধ্যেই একাধিক শীর্ষ মাওবাদী নেতাকে নিকেশ করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনীরা। গত 3 দিনে 7 জন মাওবাদীর মৃত্যু হয়েছে। এবার অভিযান চলাকালীন মৃত্যু হল এক পুলিশ কর্তার। আইইডি বিস্ফোরণে প্রাণ কেটেছে তার। সুকুমার মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আকাশ রাও গিরিপুঞ্জে। সোমবার সকালে রাজ্যের দোন্দরার কাছে কোন্টা এরাবোরে রোডে এই ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে কোন্টার এসডিপিও এবং স্টেশন হাউস অফিসার ছাড়াও একাধিক জওয়ান আহত হয়েছেন বলে সূত্রের খবর। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অফিসারকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। সপ্তাহের প্রথম দিনেই ভয়ঙ্কর দুর্ঘটনা। লোকাল ট্রেনে ঘটে গেল মস্ত দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে ট্রেন থেকে পড়ে গেলেন 10 থেকে 12 জন যাত্রী। কমপক্ষে 5 জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। টাইমে ভয়ঙ্কর কাণ্ড। লোকাল ট্রেনে ঘটে গেল মস্ত দুর্ঘটনা। সাপ্তাহিক কাজের প্রথম দিন সোমবারই ভয়ানক দুর্ঘটনার সাক্ষী হল মুম্বাই। প্রবল ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে গেলেন 10 থেকে 12 জন যাত্রী। দুর্ঘটনায় কমপক্ষে 5 জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে মুমরা থেকে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসে আসার পথে মুমরা ডিভা স্টেশনের মাঝপথে। সোমবার সকালে যখন অফিসের তারায় ছুটছিলেন সবাই, সেই সময় একটি লোকাল ট্রেনে এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ট্রেনের কামরার ভিতরে অত্যাধিক ভিড় হয়ে গিয়েছিল। ধাক্কাধাক্কি শুরু হয়। ভিড়ের চাপেই ট্রেনের গেট থেকে ঝোলা যাত্রীরা পরপর কয়েকজন রেললাইনে পড়ে যান। ওই সময় পুষ্পক এক্সপ্রেস পাশের লাইন দিয়ে আসছিল। সেই ট্রেনের নিচে কাটা পড়ে কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে বলে খবর। ইতিমধ্যেই রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে খুন করেছিলেন স্ত্রী নিজেই। চাঞ্চল্যকর অভিযোগ উঠল মেঘালয়ে বেড়াতে গিয়ে খুন হওয়া ব্যক্তি স্ত্রীর বিরুদ্ধে। মেঘালয় মধুচন্দ্রিমায় গিয়ে খুন হয়েছেন মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশী। এই হত্যাকাণ্ডের পর থেকে তার স্ত্রী সোনামের খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে উত্তরপ্রদেশে আত্মসমর্পণ করলেন তিনি। সঙ্গে খুনের ঘটনায় জড়িত সন্দেহে আরও 3 জনকে গ্রেফতার করা হয়েছে। মেঘালয় পুলিশের ডিজি এই তথ্য নিশ্চিত করেছেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রীও সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, সাধুবাদ জানিয়েছেন পুলিশকে। পুলিশ জানিয়েছে উত্তরপ্রদেশের গাজীপুরের নন্দগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন সোনাম। আরও একজনকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ। এছাড়া ইন্দোর থেকে বিশেষ তদন্তকারী দলের হাতে ধরা পড়েছেন আরও 2 জন। এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা 4। পুলিশ সূত্রে জানা গিয়েছে স্বামীকে খুন করানোর জন্য ভাড়াটে খুনি নিয়োগ করেছিলেন সোনাম। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে লিখেছেন, 7 দিনের মধ্যে মেঘালয় পুলিশ রাজা খুনের কিনারা করল। মধ্যপ্রদেশের 3 আততায়ীকে গ্রেফতার করা হয়েছে। মহিলা আত্মসমর্পণ করেছেন। এখনও একজন আততায়ীর খোঁজে তল্লাশি চলছে। ইন্দোরের বাসিন্দা রাজা এবং সোনামের বিয়ে হয় গত 19শে মে। তারপরে তিনি মেঘালয়ে ঘুরতে গিয়েছিলেন নবদম্পতি। 23শে মে শহরার একটি হোমস্টেতে শেষবার তাদের 2 জনকে দেখা গিয়েছিল। 11 দিন পর খাট থেকে উদ্ধার হয় রাজার দেহ। রক্তমাখা দা এবং বর্ষাতিও মেলে, কিন্তু সোনামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ জানিয়েছিল গত 23শে মে দুপুর 1:15টায় আত্মীয়দের সঙ্গে শেষ কথা হয়েছিল সোনামের।
মনে করা হচ্ছিল দুষ্কৃতীদের কবলে পড়েছেন তিনিও। এমনকি তাকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে বলেও কেউ কেউ সন্দেহ প্রকাশ করছিলেন। কারণ যেখান থেকে সোনাম এবং রাজা নিখোঁজ হয়েছিলেন সেখান থেকে বাংলাদেশের সীমান্ত খুব দূরে নয়। রাজা সোনামের পরিবারের তরফেও অপহরণের অভিযোগ তোলা হয়। একাধিকবার তদন্ত নিয়ে পরিবারের সদস্যরা অসন্তোষ প্রকাশ করেছিলেন। রাজা সোনামের ঘটনায় মেঘালয় পুলিশের তরফে বাংলাদেশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল, কিন্তু সেদিক থেকে কোনো খোঁজ মেলেনি। অবশেষে 16 দিন পর সোনামের খোঁজ মিলল। স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। মেঘালয় নবদম্পতির উধাও হয়ে যাওয়ার ঘটনার তদন্ত যে পথে এগোচ্ছিল তার মোড় ঘুরিয়ে দিল সোনামের আত্মসমর্পণ। হাই নিউজ নেটওয়ার্ক। চলতি মাসের 19 তারিখে বিয়ের কথা ছিল দুজনের। হবু স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করল যুবক। চা বাগান থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার লক্ষ্মীপুর এলাকায়। ঘটনায় সোমবার সকাল থেকেই এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। মৃতার পরিবার এবং প্রতিবেশীরা পথে নেমে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন। দোষীদের কঠিন শাস্তি দাবি তুলেছে এলাকার বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত তরুণীর নাম নার্গিস পারভিন। রবিবারও মধ্যরাতে থানায় গিয়ে সুলতান হবু স্ত্রীকে খুন করার কথা জানায়। বলা হয়, সীমান্ত লাগোয়া চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের ফার্ম এলাকায় এক চা বাগানে দেহ মাটি চাপা দেওয়া হয়েছে। গভীর রাতে চা বাগান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কেন এমন কাজ করল এই যুবক সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছুই তিনি জানাননি বলে খবর। পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠির জবাব দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। পারস্পরিক শ্রদ্ধা এবং সমঝোতার বার্তাও দিয়েছেন ইউনূস। মোদীকে শুভেচ্ছা জানিয়ে ইউনূস তার সমাজ মাধ্যমের পাতায় নিজেই সেই চিঠির ছবি পোস্ট করেছেন। বাংলাদেশ ও ভারত আগামী দিনেও পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তিতে জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ঈদ উল আজহার শুভেচ্ছার প্রত্যুত্তরে এই বার্তা মোদীকে পাঠালেন ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রবিবার সোশ্যাল মিডিয়ায় দুই রাষ্ট্রপ্রধানের এই চিঠি প্রকাশ করেছে। 6 জুন ইউনূস লেখেন, মোদীর শুভেচ্ছা বার্তা দুই দেশের মধ্যে ভাগ করে নেওয়া মূল্যবোধেরই প্রতিফলন। তিনি ভারতের প্রধানমন্ত্রী ও ভারতীয় জনগণের উদ্দেশ্যে শুভেচ্ছা ও আন্তরিক শুভকামনা জানান। লেখেন, আমি বিশ্বাস করি জনগণের বৃহত্তর কল্যাণ নিশ্চিত করতে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনা দুই দেশকে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করবে। ঈদ উল আজহার আত্মবিশ্লেষণে সুযোগ এনে দেয়। উৎসব, ত্যাগ, উদারতা ও ঐক্যের আবহ তৈরি করে এবং আমাদের সকলকে বিশ্বের মানুষের বৃহত্তর কল্যাণের জন্য একসঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 জুনে পাঠানো চিঠিতে ঈদ উল আজহাকে ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেন। লেখেন, এই উৎসবে আমাদের ত্যাগ ও সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের চিরন্তন মূল্যবোধগুলির কথা মনে করিয়ে দেয়, যা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, গত বছর অগাস্টে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে চির ধরতে শুরু করে। ভারতে আশ্রয় নেন হাসিনা। চলতি বছরের মে মাসে তার দল আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হলে ঢাকা সরাসরি ভারতের বিরুদ্ধে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ তোলে। অর্থনৈতিক ক্ষেত্রেও দুই দেশের সম্পর্কের আবহ খুব একটা সুখকর নয়। বর্তমানে বাংলাদেশ ভারতের সঙ্গে প্রায় $10 বিলিয়ন বাণিজ্য ঘাটতির সম্মুখীন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময়কে দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে ফের সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা তৈরি হচ্ছে বলেই মনে করছে কূটনৈতিক মহল। ছেলে মেয়ে দুজনেই কাজের সূত্রে কলকাতা থেকে থাকতেন অনেক দূরে। 4 তলা বাড়িতে একাই থাকতেন বৃদ্ধ বাবা। সেই বাড়িতে ঢোকার মুখেই সিঁড়ির কাছ থেকে উদ্ধার হলো বৃদ্ধের দেহ। ছেলে মেয়ে দুজনেই থাকে কলকাতা থেকে বহু দূরে। 4 তলা বাড়িতে একাই থাকতেন বৃদ্ধ বাবা। বাড়িতে ঢোকার মুখে সোমবার সিঁড়ির কাছ থেকে উদ্ধার সেই বৃদ্ধের দেহ। 4 তলার বাড়িতে একাই থাকতেন আশুতোষ দাস। আগে প্রিন্টিং এর কাজ করতেন, এখন বয়সের কারণে অবসর সময় কাটান। প্রতিবেশীরা জানিয়েছে, শুক্রবার আশুতোষ বাবুকে শেষবার দেখা গিয়েছিল। তারপর সোমবার নেতাজিনগর থানার পুলিশ তার দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, মৃতের এক ছেলে ও মেয়ে রয়েছেন। কর্মসূত্রে ছেলে দিল্লি এবং মেয়ে অস্ট্রেলিয়াতে থাকে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ থাকলেও খুব একটা প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করতেন না। পুলিশ জানিয়েছে, কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক আশুতোষ বাবু।
সোমবার সকালে বৃদ্ধের এক আত্মীয় কোনো এক কাজে সেই এলাকায় গিয়েছিলেন। প্রতিবেশীদের সঙ্গে কথা বলতে বলতে আশুতোষ বাবুকে নিয়ে যখন কথা ওঠে তখনই টনক নড়ে সকলের, যে তাকে বেশ অনেকদিন ধরেই দেখা যাচ্ছে না। সন্দেহ হওয়াতে প্রতিবেশীরা আশুতোষ বাবুর ঘরের কাছে গিয়ে বিচ্ছিরি একটা গন্ধ পান। তাতেই সন্দেহ বাড়ে। নেতাজিনগর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায় সিঁড়ির কাছে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আশুতোষ বাবুর নিথর দেহ। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। প্রতিবেশীরা জানিয়েছে, রান্না বান্না থেকে শুরু করে বাড়ির যাবতীয় কাজ একার হাতেই করতেন আশুতোষ দাস। কোনো কাজে লোকও রাখতে চাইতেন না তিনি। কয়েক বছর আগে আশুতোষ বাবুর স্ত্রীও মারা যান। তবে ঠিক কী কারণে মৃত্যু তা এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্ট সামনে এলে তবেই সমস্তটা পরিষ্কার হবে। আপাতত তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আত্মীয় প্রতিবেশীদের। হাই নিউজ নেটওয়ার্ক। রবিবার উপকূলবর্তী জেলাগুলিতে ছিটে ফোটা বৃষ্টিতে সামান্য স্বস্তি ফিরেছিল, কিন্তু ফের দক্ষিণবঙ্গে চড়বে তাপমাত্রার পারদ। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে গরমের সঙ্গে সঙ্গে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। পশ্চিমের জেলাগুলিতে শুষ্ক থাকবে। আগামী 2 দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে। সোমবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক 94% এবং সর্বনিম্ন 57%। 12 জুন বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হাওয়া বদলের ইঙ্গিত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। 11 জুন বিকেলের পর আকাশ মেঘলা থাকবে। আগামী বুধবার বিকেলে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী 15 থেকে 19 জুনের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকতে পারে মৌসুমী বায়ু। উত্তরবঙ্গে দার্জিলিং এবং ওপরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন কিছু জেলায় রয়েছে দুর্যোগের সম্ভাবনা। তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।